আসসালামু আলাইকুম। শুরুতে একটা কথা বলে নিই, তা হচ্ছে আজকে যেহেতু ব্রাজিলের ম্যাচ, তাই আজকে পুরো দিনটা আমরা ব্রাজিল টিমটাকে নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। আর্জেন্টিনার ম্যাচ যখন ঘনিয়ে আসবে তখন আমরা আর্জেন্টিনা টিম নিয়েও সমভাবে অ্যানালাইসিস করব। আর আমাদের বাংলাদেশে যেহেতু বেশিরভাগ মানুষের আগ্রহটা ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে, সো এই দুইটা টিমকে আমরা প্রায়োরিটি দিচ্ছি অনফিল্ডের তরফ থেকে। তবে বাকি টিমগুলো নিয়েও আমরা অ্যানালাইসিস করবো। কাজটা কিন্তু একটু কঠিন, কারণ প্রচুর পরিমাণে গবেষণা করতে হয়, পেপার ওয়ার্ক করতে হয়। সো সব টিমকে সমভাবে গুরুত্ব দেওয়াটাও আসলে ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য। এনিওয়েজ, এই ভিডিওটা মূলত করা দুই টিমের গোলকিপারের একটা কম্প্যারিজন নিয়ে। ঠিক কম্প্যারিজন বলবো না, আমরা একটু শক্তিমত্তা এবং দুর্বলতার জায়গা নিয়ে কথা বলতে চাই। অ্যালিসন বেকার এবং সেই সঙ্গে ইয়াসিন বুনো। একটা কথা বলে নিই, সেটা হচ্ছে পার্সোনালি ইয়াসিন বুনো আমার খুব প্রিয় একজন গোলকিপার। অন্যদিকে অ্যালিসন বেকার কিন্তু বর্তমান সময় ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট গোলকিপার্স। কারণটা হচ্ছে 11 বছর ধরে তিনি ব্রাজিলের এই দায়িত্বটা পালন করে এসেছেন এবং এখন পর্যন্ত আস্থার সঙ্গে পালন করে আসছেন। সাম্প্রতিক ফর্ম নিয়ে কিংবা তার ওভারঅল ক্যারিয়ার নিয়ে যদি একটু কথা বলতে চাই, ওভারঅল ক্যারিয়ারে এই বিশ্বকাপের আগ পর্যন্ত, অর্থাৎ এই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোর আগ পর্যন্ত 76 অ্যাপিয়ারেন্স ছিল তার ব্রাজিলের হয়ে, এবং এই 76 অ্যাপিয়ারেন্সে সর্বমোট 47টা ক্লিন শিট অ্যালিসন বেকার দিয়েছেন। তার এই সিজনটাতে যদি পাস অ্যাকুরেসি আমরা চিন্তা করি, তাহলে সেটা 79.6%। প্রতি 43 মিনিটে তিনি একটা করে গোল হজম করেছেন, যেটা কিন্তু চমৎকার একটা রেকর্ড, এবং তার সেভ অ্যাকুরেসি 83.9%। একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে এই পরিসংখ্যান দেখে একটা বিষয় কিন্তু আপনারা জেনেছেন, সেটা হচ্ছে তার পাস অ্যাকুরেসিটা 79.6%। এই 79.6% পাস অ্যাকুরেসির মধ্যে কিন্তু একটা ছোট্ট ট্রিকি ব্যাপারও আছে। ট্রিকি ব্যাপারটা হচ্ছে তিনি লিভারপুলে আসলে যেই ফরমেশনে খেলেন, বা লিভারপুলের যে ফরমেশন, সেই ফরমেশনে তার যে রোলটা থাকে, ব্রাজিলে কিন্তু তার রোলটা একটু ডিফারেন্ট। এক্ষেত্রে একটা বিষয় একটু দেখাতে চাই, সেটা হচ্ছে লিভারপুলের নর্মাল ফরমেশন অনুযায়ী লিভারপুলের দুই সেন্টার ব্যাক কিন্তু পেনাল্টি এরিয়ার মধ্যে, অর্থাৎ নিজেদের পেনাল্টি এরিয়ার মধ্যেই আসলে চলে আসে, এবং সেই জায়গাটাতে অ্যালিসন বেকারের কাজটাই থাকে আসলে তাদেরকে শর্ট পাস দেয়া। এই জায়গাটা আরো একটা ট্রিকি ব্যাপার আছে, এবং সেই ট্রিকি ব্যাপারের জায়গাটা হচ্ছে এই বছরটাতে লিভারপুলের যে দুই সেন্টার ব্যাক ভ্যান ডিক এবং সেই সঙ্গে ইব্রাহিমা, দুজনের কিছুটা ভালনারেবিলিটির জন্য অপোনেন্ট টিমও কিন্তু অ্যালাউ করতো যে অ্যালিসন বেকার পেনাল্টি এরিয়ার ভেতরে তাদেরকে পাস দেবেন, এবং সেই জায়গা থেকে একটা উইকেট বের করে তারপরে তারা শুট নেবেন অ্যালিসন বেকারের দিকে। এরকম একটা স্ট্র্যাটেজি কিন্তু আসলে অপোনেন্ট টিম অবলম্বন করতে চাইতো, বা অপোনেন্ট টিম অ্যালাউ করতো আসলে অ্যালিসন বেকারকে পেনাল্টি এরিয়ার মধ্যে তার সতীর্থদেরকে বা দুই সেন্টার ব্যাককে পাস দেওয়ার জন্য, বা তারা অ্যালাউ করতো দুই সেন্টার ব্যাককে আসলে পেছনে যাওয়ার জন্য, বা পেনাল্টি এরিয়ার কাছাকাছি যাওয়ার জন্য, বা পেনাল্টি এরিয়ার ভেতরে যাওয়ার জন্য। সো আলটিমেটলি পরিসংখ্যানগতভাবে অ্যালিসন বেকারের পাস অ্যাকুরেসি তো বৃদ্ধি পাচ্ছে, কারণটা হচ্ছে তিনি যেহেতু পাস দিচ্ছেন তার সতীর্থকে পেনাল্টি এরিয়ার ভেতরে, কিন্তু দিন শেষে এটাকে আমি আসলে খুব বেশি হাইলাইটও করতে পারবো না। এখন ব্রাজিল টিমে কিন্তু তার রোলটা আসলে সেরকম থাকবে না, কারণ ব্রাজিল টিমের দুই সেন্টার ব্যাক কিন্তু এই ভেতরে এসে খেলবেন না ব্রাজিলের প্লেইং নেচার অনুযায়ী। এই জায়গাটা যে বিষয়টা হবে সেটা হচ্ছে অ্যালিসন বেকারকে কিন্তু একটু অ্যাটাকিং ভূমিকা পালন করতে হবে, অর্থাৎ অ্যালিসন বেকার এই জায়গাটা থার্ড ডিফেন্ডার হিসেবে ভূমিকা পালন করবেন, সামনে কিন্তু তিনি এগিয়ে আসবেন। এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে ব্রাজিলের অ্যাটাকটা কিন্তু অনেক বেশি মাত্রায় উইং নির্ভর। সো আলটিমেটলি অ্যালিসন বেকারের কাজ থাকবে কিন্তু দুই উইং এ বল সাপ্লাই করা, অর্থাৎ এটা একটা অত্যন্ত প্রমিনেন্ট কাজ থাকবে অ্যালিসন বেকারের, যেটা স্ট্র্যাটেজি অনুযায়ী যারা ব্রাজিলের গোলকিপার সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের অনফিল্ডের ইনবক্সে, এই ব্যাপারটা মাথায় রাখেন। সেটা হচ্ছে ব্রাজিল কিন্তু প্রচুর পরিমাণে লং বল খেলবে গোলকিপিং এন্ড থেকে, অর্থাৎ গোলকিপার অ্যালিসন বেকারের একটা অন্যতম বড় কাজ থাকবে একটু সামনের দিকে এগিয়ে এসে অ্যাজ আ থার্ড ডিফেন্ডার বা অ্যাজ আ থার্ড সেন্টার ব্যাক তিনি কিন্তু আলটিমেটলি দুই উইং এ বল সাপ্লাই করার চেষ্টা করবেন, এবং এই জায়গাটায় তার কিন্তু লং শুটিং অ্যাকুরেসির জায়গাটা বেশ ভালো, এবং অ্যালিসন বেকার আক্রমণে বল যোগান দেওয়ার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সো ব্রাজিলের গোলকিপারের কিন্তু এই জায়গাটায় একটা অনেক বড় সবলতার জায়গা আছে। তার দুর্বলতার ক্ষেত্রে আসলে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, সেটা হচ্ছে টাই ব্রেকার বা পেনাল্টি শুট আউটে ন্যাশনাল টিমের হয়ে যতবারই তিনি আসলে সুযোগ পেয়েছেন, সবসময় তিনি তার সামর্থ্যের পরিপূর্ণতাটা দিতে পারেন নাই বা দেখাতে পারেন নাই বড় মঞ্চে। এই ব্যাপারটা নিয়ে অনেক দুর্নামের জায়গা আছে, বা এই ব্যাপারটা নিয়ে অনেক কথাবার্তার জায়গা আছে, বাট আমার কাছে মনে হয় না যে আসলে সেটাও খুব বেশি বড় ব্যাপার। অ্যালিসন বেকার আমরা যদি বলি যে তার দিকে যখন শট নেওয়া হয়, পজিশন সেন্স খুব ভালো, অ্যাগ্রেশনটা তার মধ্যে আছে, লং বলে বেশ ভালোই সবকিছুই আছে। সো ব্রাজিলের গোলকিপিং এন্ড থেকে আমি যদি চিন্তা করি, তাহলে অবশ্যই ভরসার একটা বড় প্রতীকের নাম অ্যালিসন বেকার। অন্যদিকে ইয়াসিন বুনোকে নিয়ে যদি আমরা একটু কথা বলি, তাহলে প্রথমত ইয়াসিন বুনো গত বিশ্বকাপে আমার খুব ফেভারিট একজন গোলকিপার হয়ে গেছেন। আমার খুব ভালো লাগে ইয়াসিন বুনোকে, এবং আপনি যদি তার পরিসংখ্যানটা এই সিজনে লক্ষ্য করে দেখেন, তাহলে এই সিজনে তিনি সর্বমোট 26টা ম্যাচ খেলেছেন, 14টা ক্লিন শিট দিয়েছেন, 46টা সেভ করেছেন, 66টা বল তার দিকে এসেছে, সেভ পার্সেন্টেজ 69.7%। আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় বলবো, সেটা হচ্ছে
ক্লোজ রেঞ্জের শর্ট স্টপিং এবিলিটির জায়গাটা, ক্লোজ রেঞ্জের শর্ট স্টপিং এবিলিটি ইয়াসিন বুনোর বেশ ভালো রয়েছে। এই জায়গাটা অবশ্যই মরক্কোর জন্য একটা অত্যন্ত বড় ভরসার জায়গা তিনি হবেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে 1-to-1 সিচুয়েশনে ইয়াসিন বুনো আসলে খুব ভালো। 1-to-1 সিচুয়েশনে তিনি যে কাজটা আসলে করতে পারেন সেটা হচ্ছে বার পোস্টটাকে ছোট করে ফেলেন, তার নিজেকে অনেক বড় করে ফেলেন। এটা যারা ফুটবলের সঙ্গে রিলেটেড তারা অনেক ভালো মতো বুঝতে পারবেন যে গোলকিপারের কাজটাই কিন্তু অনেকটা এরকম যে 1-to-1 সিচুয়েশনে নিজের শরীরকে অনেক বড় করে ফেলা, গোল পোস্টটাকে অনেক ছোট করে ফেলা, এই কাজটা ইয়াসিন বুনো অনেক ভালো মতো করতে পারেন এবং তার অ্যান্টিসিপেশনের জায়গাটা আসলে বেশ ভালো। বিশেষ করে তাকে যখন শুট নেওয়া হচ্ছে তখন তিনি আসলে কোন পোস্টে যাবেন, কিভাবে মুভমেন্টটা করবেন, সেই জায়গাটা একটা বেশ দক্ষতার পরিচয় কিন্তু তিনি সবসময় দেন। আর ঠিক এই কারণেই একটা জায়গাতে তিনি অ্যালিসন বেকারের চাইতে পরীক্ষিতভাবে এগিয়ে আছেন এবং সেটা হচ্ছে পেনাল্টি শুট আউটের জায়গাটাতে। পেনাল্টি শুট আউটের জায়গাটাতে ইয়াসিন বুনোকে বেটারই বলতে হবে, কারণটা হচ্ছে বড় মঞ্চে পেনাল্টি শুট আউটে কিন্তু এর আগে ইয়াসিন বুনো দেখিয়েছেন যে তিনি আসলে কি করতে পারেন। একটা দুর্বলতার জায়গা নিয়ে কথা বলতে চাইলে সবচেয়ে বড় যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে যেটা অ্যালিসন বেকারের ক্ষেত্রে বলছিলাম যে লং বলটায় তিনি ভালো, ব্রাজিল টিমের হয়ে তার আসলে লং বলই খেলতে হয়। ইয়াসিন বুনোর লং বলে পাস অ্যাকুরেসির জায়গাটা কম, লং বলে পাস অ্যাকুরেসির জায়গাটা ইয়াসিন বুনোর কম। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এরিয়াল জায়গাটাতে ইয়াসিন বুনো গ্রিপ করার চাইতে পাঞ্চিং এর দিকেই অনেক ফোকাসটা তার বেশি থাকে বা ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস আসলে দেখা যায় যে যেহেতু তার হাইটটা অনেক বেশি তার প্রতি এক্সপেকটেশনটা কিন্তু অনেক ভালো থাকে, অর্থাৎ যেহেতু হাইট বেশি এক্সপেকটেশনটা অনেক হাই, সো গ্রিপিং এর চাইতে অনেক বেশি মাত্রা দেখা যায় যে পাঞ্চিং এর উপর তার ডিপেন্ডেন্সিটা থাকে। আদারওয়াইজ দুজন গোলকিপারের লড়াইটা তো অবশ্যই আজকের ম্যাচে হবে, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সবচাইতে বেশি ব্যতিব্যস্ত আসলে থাকতে হবে ইয়াসিন বুনোকে, কারণটা হচ্ছে ইয়াসিন বুনোর দিকে শট বেশি আসবে। বিশেষ করে ব্রাজিল কিন্তু তাদের রাইট সাইড দিয়ে আজকে অ্যাটাক করবে এবং রাইট সাইড দিয়ে অ্যাটাক করার কারণটা হচ্ছে অপোনেন্ট টিম বা মরক্কো টিমের লেফট সাইডটা কিন্তু উইক। মরক্কো টিমের লেফট সাইড উইক, দ্যাট মিনস ব্রাজিল রাইট দিয়ে অ্যাটাক করলে মরক্কো টিমের লেফট সাইডের জায়গাটা ওই উইকনেসটা কিন্তু একদম স্পষ্ট, অর্থাৎ সেই জায়গাটা নিয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। সো ইয়াসিন বুনোকে যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে শর্ট স্টপ করতে হবে এবং এই শর্ট স্টপ করার ক্ষেত্রে ইয়াসিন বুনো কিন্তু ডেফিনেটলি বেশ ভালো একজন গোলকিপার, তার সেই এবিলিটির জায়গাটা আছে। বাট আপনি যদি আমার কাছ থেকে প্রেডিকশন জানতে চান, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় ওভারঅল দুই টিমের যে লড়াই খুব টাইট একটা লড়াই হবে। দিন শেষে ব্রাজিল হয়তো বা রেজাল্টটাকে বের করে আনতে পারে, বাট ম্যাচে কি হয় সেটা কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগে বলা যাবে না, কারণ ফুটবল এমন একটা খেলা। একটা কথা কমেন্ট্রিতে একটা সময় খোদাবক্স মৃধা ভাই বলতেন, আমরা শুনেছি যে ফুটবল গৌরবময় অনিশ্চয়তার খেলা, গোল নামক সোনার হরিণ সে যেন অধরাই রয়ে গেল। আজকে জানি না গোল নামক সোনার হরিণটা কারো কাছে অধরাই রয়ে যাবে কিনা। অধরা যদি রয়ে যায় তাহলে তো দুই গোলকিপারকে অবশ্যই একটা ক্রেডিট আপনাদেরকে দিতে হবে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।